দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আমরা আজকে আলোচনা করব ডিজিটাল ব্যাংক নিয়ে। বাবু টিউশন ফিসটা দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। বাংলাদেশ ব্যাংক এই সপ্তাহে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন কল করেছে। এটি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক লাইসেন্সের অ্যাপ্লিকেশন কল করলো। তো এই যে ডিজিটাল ব্যাংক দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে এবং এটার প্রয়োজনীয়তাটা কি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ডিজিটাল ব্যাংক প্রথমে আসি যে 2023 সালে কিন্তু ডিজিটাল ব্যাংকের দুটি প্রতিষ্ঠানকে লাইসেন্স বলতে লেটার অফ ইন্টেন্ট দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রাইমারি প্রসেসের জন্য তাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল। একটি ছিল নগদ ডিজিটাল ব্যাংক এবং একটি কোরি ডিজিটাল ব্যাংক। এর মধ্যে নগদের যে ইনভেস্টাররা ছিল তারা নগদ এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটার যে ইনভেস্টাররা তাদের স্পন্সরে নগদ ডিজিটাল ব্যাংক, এবং কোরি ডিজিটাল ব্যাংক ছিল এসিআই গ্রুপের স্পন্সরে এই কোরি ডিজিটাল ব্যাংক ছিল। তো কেন আবার নতুন করে অ্যাপ্লিকেশন কল করা হচ্ছে সেটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। তবে আমরা যদি দেখি যে এই যে ডিজিটাল ব্যাংক যখন দেয়া হয় এই 2023 সালে, সেই প্রসেস নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে এবং যারা এখানে স্পন্সর করেছিল তাদেরকে নিয়ে, তাদের পোর্টফোলিও নিয়েও প্রশ্ন উঠেছে। এই বিষয়গুলোই আমরা এখন আলোচনা করব। যে যেমন আমরা যদি একটু বলি, তখন যে ডিজিটাল ব্যাংকের গাইডলাইন ছিল, তখন সেই ডিজিটাল ব্যাংকের গাইডলাইন অনুযায়ী 125 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল প্রয়োজন ছিল। যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের মিনিমাম 125 কোটি টাকা পেইড আপ থাকতে হবে। তো যেই প্রশ্ন উঠেছে, যে কারণে আবার নতুন করে কল করার প্রয়োজন হলো, সেটি হলো এই যে দুটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স এলওআই দেওয়া হয়েছিল, তারা কিন্তু কেউই শুরু করতে পারেনি। এর একটি হলো নগদ, যেটির আমরা দেখেছি রেজিম চেঞ্জের পরই আমরা গত বছরের অগাস্ট মাসে নগদের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছিল বিভিন্ন ধরনের অনিয়মের। এই লাইসেন্স প্রসেস, যে লাইসেন্সিংয়ের যে প্রসেস ছিল, সেখানে বিভিন্ন ধরনের ল্যাক অফ ট্রান্সপারেন্সির কারণে এই লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। এছাড়া নগদে যে যারা ইনভেস্টেড ছিল, বিভিন্ন ফরেন ইনভেস্টার, অ্যাটলিস্ট 5টা কোম্পানি ফরেন ইনভেস্টার হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু সেই ফরেন কোম্পানিগুলোর এক্সিস্টেন্স নিয়ে আসলে প্রশ্ন উঠেছে যে এগুলো আসলেই ফরেন কোম্পানি কিনা, এবং এগুলোকে শেল কোম্পানি হিসেবে মনে করা হচ্ছে, যেহেতু তাদের অ্যাড্রেস, তাদের পেছনে যারা আছে এবং এই কোম্পানিগুলোর ব্যবসা আছে কিনা, এইসব নিয়ে প্রশ্ন উঠেছে এবং এ কারণে এইটা সাসপেন্ড করা হয়েছে এবং এই কোম্পানিগুলো এখন ইনভেস্টিগেশন চলছে। এবং অন্যদিকে কোরি ডিজিটাল ব্যাংক, সেটি কিন্তু এখনও তাদের যে প্রসেস, যেই রিকোয়ার্ড ডকুমেন্ট সাবমিট করার যে প্রসেস, ক্যাপিটাল দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটি সম্পূর্ণ করতে পারেনি। তো এই অবস্থায় আসলে ডিজিটাল ব্যাংক 2023 সালে লাইসেন্স দেওয়া হলেও সেটি আসলে কার্যকর হয়নি। এখন আবার বাংলাদেশ ব্যাংক নতুন করে ডিজিটাল ব্যাংকের যে লাইসেন্স দিচ্ছে, তার আগে তারা কিন্তু ডিজিটাল ব্যাংকের যে গাইডলাইন, সেটির মধ্যে কিছু মেজর চেঞ্জ এনেছে। তার মধ্যে এই গাইডলাইনটি যে রিভাইজ করা হয়েছে, সেখানে ক্যাপিটালের রিকোয়ারমেন্ট 125 কোটি টাকা থেকে বাড়িয়ে 300 কোটি টাকা করা হয়েছে। এছাড়া যে ইনভেস্টর নিয়ে যারা স্পন্সর করবে তাদের কিছু কড়াকড়ি নিয়ম দেওয়া হয়েছে। যেমন তারা স্পেসিফিকভাবে বলে দিয়েছে যে শেল কোম্পানি এখানে ইনভেস্ট করতে পারবে না বা স্পন্সর হতে পারবে না। শেল কোম্পানি বলতে তারা তাদেরকে বুঝাচ্ছে যারা যেই দেশে, যেই কোম্পানিটি রেজিস্টার্ড, সেই কোম্পানির ওই দেশে ব্যবসা থাকতে হবে। যেটা আসলে নগদের যে ইনভেস্টররা আমরা দেখেছি যে তারা দেখাচ্ছে বিভিন্ন দেশে তারা রেজিস্টার্ড, কিন্তু সেই সব দেশে আসলে ব্যবসার কোনো ব্যবসা পাওয়া যায়নি, যে কারণে এইগুলোকে এখন ডিউবিএস কোম্পানি এবং এই কোম্পানিগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। তো এটা ক্লিয়ার করার জন্য তারা এটি স্পেসিফিকভাবে বলেছে যে শেল কোম্পানি এখানে স্পন্সর হতে পারবে না, এবং ফরেন সিটিজেন যারা স্পন্সর হিসেবে আসবেন তাদের যে সকল যে বিভিন্ন দেশে সিটিজেনশিপ, সেটি পরিষ্কারভাবে তাদেরকে ডিসক্লোজ করা হবে। এই ধরনের কিছু বিষয় তারা নতুন করে এনেছে। তো এখন আসি যে আমাদের আসলে ডিজিটাল ব্যাংক কেন, বাংলাদেশ ব্যাংক কেন দিতে চাচ্ছে। সেখানে বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে গ্লোবাল যে একটি ট্রেন্ড আছে, যেটি আসলে 2023 সালে একই উদ্দেশ্য ছিল, যে ব্রাঞ্চ ব্যাংকিং থেকে ব্যাংকগুলো এখন টেকনোলজি বেসড ব্যাংকিংয়ের দিকে যাচ্ছে। এটি একটি গ্লোবাল ট্রেন্ড এবং বাংলাদেশের নিজেরও একটি লক্ষ্যমাত্রা আছে যে তারা স্মার্ট বাংলাদেশ হতে চায়, স্মার্ট বাংলাদেশ, ক্যাশলেস সোসাইটি করতে চায়। তো এগুলো করতে হলে, এগুলো বাস্তবায়ন করতে হলে তাদেরকে ডিজিটাল ব্যাংকিংয়ের দিকেই যেতে হবে, এটি তারা বলছে। এখন ডিজিটাল ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিং, এটি নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে যে আসলে কি তফাৎ থাকবে। আমরা যদি এখন
কনভেনশনাল ব্যাংকিংগুলো দেখি, কনভেনশনাল ব্যাংকগুলো দেখি, তারাও কিন্তু তাদের অনেক ধরনের ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। তারাও এখন তাদের কনভেনশনাল ম্যানুয়াল বিভিন্ন ধরনের প্রোডাক্ট থেকে ডিজিটাল প্রোডাক্টে যাচ্ছে। তো কিন্তু এই যে ডিজিটাল ব্যাংকটি দেওয়া হবে সেটির তফাৎ হলো যে সেই ব্যাংকটি কিন্তু কোনো ব্রাঞ্চ থাকবে না, নিজের কোনো ব্রাঞ্চ থাকবে না, তার একটি হেড অফিস থাকবে এবং এআই বেসড তাদের বিভিন্ন প্রোডাক্ট থাকবে। তাদের যেমন ভার্চুয়াল কার্ড থাকবে, এখন যেমন আমাদের কনভেনশনাল ব্যাংকিংয়ে ক্যাশ ট্রানজ্যাকশন করতে পারেন, আপনার ফিজিক্যাল কার্ড আছে, ম্যানুয়াল অনেক ধরনের অপারেশন আছে, মানে এটা হচ্ছে হিউম্যান ইন্টারফারেন্সের মাধ্যমে যেই অপারেশনগুলো করা হয়। কিন্তু ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে যেটা হবে যে এখানে কমপ্লিটলি টেকনোলজি বেস। সো এখানে হিউজ টেকনোলজি ইনভেস্টমেন্ট হবে, হিউজ আইসিটি ইনফ্রাস্ট্রাকচার হবে, যেটি যে কনভেনশনাল যে ব্যাংকগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি যেই ট্রান্সফরমেশন শুরু করেছে তারা কিন্তু একসময় কমপ্লিটলি ডিজিটাল ব্যাংকই রূপান্তর হতে পারে। এখন আমরা যে কনভেনশনাল ব্যাংকগুলোকে দেখছি তারা কিন্তু অনেকেই এখন ডিজিটাল ওয়ালেট নিয়ে আসছে, তারপর ভার্চুয়াল কার্ড নিয়ে আসছে। এখন এই ব্যাংকগুলো যদি এই যে হিউজ তাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, এখন তারা আসলে হঠাৎ করে বা অল্প সময়ে ব্রাঞ্চ বন্ধ করে দিয়ে কমপ্লিটলি ডিজিটালে রূপান্তর হওয়া সম্ভব না। আবার একই সাথে সবাই যে ডিজিটাল ট্রানজেকশনই করবে তাও না, ক্যাশ ট্রানজেকশনেরও ব্যাপার আছে। বা অনেকেই আমাদের বাংলাদেশের যে ট্রেন্ড সেখানে এখনো আমরা দেখি যে 30-40% এখন যেই গত কয়েক বছরের ট্রেন্ডে 30-40% আমরা ব্যাংকিং ট্রানজেকশন ডিজিটাল ট্রানজেকশনও হতে দেখি। বাকির মেজর ট্রানজেকশনটাই কিন্তু এখনো ব্রাঞ্চ ব্যাংকিং এর মাধ্যমে হয়ে থাকে, বা আপনি হয়তো ব্রাঞ্চে যেয়ে আপনার ট্রানজেকশনটা করে থাকেন। তো এই বাস্তবতার প্রেক্ষিতে এখন বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক দিচ্ছে, যেই ডিজিটাল ব্যাংকের কাজ হবে একদম কমপ্লিটলি তার পুরো ইনফ্রাস্ট্রাকচারটাই হবে ডিজিটাল বেস, যেখানে কোনো ক্যাশ ট্রানজেকশন হবে না, তারপর কোনো ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট তারা অফার করতে পারবে না, এবং তার একটি হেড অফিস থাকবে। ওই হেড অফিসের মাধ্যমে তারা তাদের সারা দেশে এই একটি অফিস থাকবে, এই অফিসের মাধ্যমে সারা দেশে আসলে তারা নেটওয়ার্কিংটা করবে এবং ডিজিটাল চ্যানেলে, এবং তাদের নিজস্ব এটিএম বা অন্যান্য যে বুথগুলো থাকে সেগুলো থাকবে না, তারা হয়তো অন্য যে কনভেনশনাল ব্যাংক তাদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে করবে। এটা আসলে সবচেয়ে বড় বিষয় হলো এআই ড্রিভেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে। আমরা যদি গ্লোবাল ট্রেন্ড দেখি, যে গ্লোবাল ট্রেন্ডে কিন্তু এখন আর আপনার এই ম্যানুয়াল ব্যাংকিং বা ব্রাঞ্চ ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকের টিকে থাকা সম্ভব না। এখন যেহেতু এআই এর অনেক ধরনের সফটওয়্যার এসেছে, এখন আর যেমন কল সেন্টারের এখন আর প্রয়োজন নাই, এআই দিয়েই করা সম্ভব। সো এখানে কিন্তু অনেক কস্ট মিনিমাইজ করতে হলে, একটি ব্যাংক যদি সাস্টেইনেবল হতে হয় অপারেশনে, তাহলে তাকে কস্ট মিনিমাইজ করতে হবে। কস্ট মিনিমাইজ করতে হলে তাকে হিউম্যান ইন্টারফারেন্সটা কমিয়ে আনতে হবে, ডিজিটাল ডিপেন্ডেন্সিটা বাড়াতে হবে। তো এই সব প্রেক্ষিতে যে এখন ডিজিটাল ব্যাংক দেওয়া হচ্ছে, অর্থাৎ ডিজিটাল ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংক কিন্তু একই রকম প্রোডাক্ট থাকবে, একইভাবে লেন্ডিং বোর্ড এবং আমাদের যে ব্যাংকিং আইন, যেই আইনের আওতায় কনভেনশনাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়, একই লাইসেন্স একই আওতায় কিন্তু একই আইনের ধারায় ডিজিটাল ব্যাংক দেয়া হচ্ছে। ডিজিটাল ব্যাংকের বোর্ড ম্যানেজমেন্ট সব কিছুই কিন্তু কনভেনশনাল ব্যাংকের মতোই হবে, কিন্তু তার প্রোডাক্টগুলো, তার অপারেশন ফ্রেমওয়ার্ক সম্পূর্ণ ডিজিটাল বেসড হবে। এটাই হলো আসলে এটার পার্থক্য। আমরা যদি একটু গ্লোবাল ট্রেন্ড দেখি, যে আমরা উদাহরণ যদি দেখতে চাই আসলে অন্যান্য দেশে ডিজিটাল ব্যাংক কীভাবে কাজ করে, সেটি যদি আমরা দেখি, যে যেমন আমাদের চায়নায় একটি মাই ব্যাংক, এটি একটি কমপ্লিটলি ডিজিটাল ব্যাংক। সেই ব্যাংকটি কিন্তু 2015 সালে এই ব্যাংকটি শুরু করে অ্যান্ড গ্রুপ। আপনারা জানেন যে গ্লোবালি তারা টেক বেসড ডিজিটাল সলিউশন নিয়ে কাজ করে। তো এই ব্যাংকটি কিভাবে গ্রো করেছে সেটি যদি আমরা দেখি, যে 2016 সালে, যখন 15 সালে এটি শুরু হয়, 2016 সালে তার কাস্টমার বেস ছিল 2.77 মিলিয়ন, সেটি 2023 সালে 53 মিলিয়ন ক্রস করেছে। এবং এই ব্যাংকটি কিন্তু মূলত এসএমই কাস্টমারদেরকে সার্ভ করে থাকে। আপনারা জানেন, অর্থাৎ আমরা এই ব্যাংকের যদি গ্রোথ দেখি, গত 8 বছরে তার
20 গুণ কাস্টমার বেড়েছে এবং এর যে পার্সেন্টেজে যদি বলি 1813% গ্রোথ হয়েছে কাস্টমার বেজে। এবং এই ব্যাংকটি এসএমইকে যে সার্ভ করছে সেই এসএমইর কিন্তু আমরা যদি এনপিএল রেশিও, ডিফল্ট লোন রেশিও দেখি লেস দেন 2%, যেখানে তাদের এভারেজ রেশিও চায়নাতে 2% এসএমই সেগমেন্টে। তো বাংলাদেশে যদি আমরা দেখি যে ব্যাংকগুলো, ট্রেডিশনাল ব্যাংকগুলো, তাদের কিন্তু কাস্টমার ফোকাসটা থাকে কর্পোরেট কাস্টমার, বিগ গ্রুপ, বিগ বিজনেস গ্রুপগুলোই হচ্ছে তাদের বেশি ফোকাস থাকে, যেহেতু এসএমইতে তাদের মনিটরিং কস্ট অনেক বেশি হাই। তো ওই প্রেক্ষিতে আসলে এই যে ডিজিটাল ব্যাংক লাইসেন্স দেওয়া হচ্ছে সেটিও কিন্তু এসএমই সেগমেন্টকে ফোকাস করেই, যে এসএমই সেগমেন্টকে যাতে কম খরচে ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে তাদেরকে ফাইন্যান্সিয়াল যে চ্যানেল এর মাধ্যমে আনা যায় এবং তাদেরকে লেন্ডিং করা যায়, সেই দিকগুলো আসলে এক্সপ্লোর করার জন্যই এই ডিজিটাল ব্যাংক দেওয়া হচ্ছে। এবং এই যে মাই ব্যাংক, এটিতে যে অ্যান গ্রুপ, সেই অ্যান গ্রুপ কিন্তু বাংলাদেশেও তাদের ইনভেস্টমেন্ট আছে। বাংলাদেশে আমরা দেখেছি যে আমাদের সবচাইতে যে লার্জেস্ট যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার বিকাশ, সেখানে কিন্তু তাদের ইনভেস্টমেন্ট আছে। অর্থাৎ বিকাশের সেই যে টেকনোলজি সার্ভিস বা টেকনোলজি বেসড প্রোডাক্ট করার মতো ওই ক্যাপাসিটি আমাদের বাংলাদেশেও এই ধরনের কোম্পানি আছে। বিকাশ নিজেও কিন্তু এর আগে ডিজিটাল ব্যাংকের জন্য অ্যাপ্লিকেশন করেছিল, আমরা দেখেছি 2023 সালে তারা পায়নি, কিন্তু তারা আবারও হয়তো অ্যাপ্লিকেশন করবে, যেটা আমরা শুনেছি। কিন্তু আমরা দেখছি যে আসলে আমাদের ক্যাপাসিটি আছে কিনা বাংলাদেশে, ওই ক্যাপাসিটির ওই টেকনোলজি বেসড প্রোডাক্ট, সম্পূর্ণ ডিজিটাল বেসড প্রোডাক্ট দেওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা, সেই দিক থেকে যেহেতু অ্যান গ্রুপের এত বড় একটি ব্যাংক, মাই ব্যাংক যেহেতু সাকসেসফুলি অপারেট করছে এবং তাদের ইনভেস্টমেন্টও বাংলাদেশে আছে, সেটি একটি হোপ। এখন এটার আসলে অপরচুনিটিটা কি, ডিজিটাল ব্যাংকের অপরচুনিটি যদি আমরা একটু দেখি, যে পৃথিবীতে আসলে অনেক দেশে এখন ক্যাশলেস যে ট্রানজেকশন সেটি 98% পর্যন্ত, 99% পর্যন্ত অনেক দেশে আছে। আমরা যদি দেখি সুইডেনে 99% ক্যাশলেস ট্রানজেকশন, ফিনল্যান্ডে 98% ক্যাশলেস ট্রানজেকশন, নরওয়েতে, ইউকেতে, সুইজারল্যান্ডে, নেদারল্যান্ডে, সিঙ্গাপুরে, ডেনমার্কে, এখানে কিন্তু এই ধরনের ক্যাশলেস ট্রানজেকশনটা এই পর্যায়ে পৌঁছে গেছে। এবং আমরা যদি একটি গ্লোবাল ট্রেন্ড দেখি, গ্লোবাল ট্রেন্ডে দেখা যায় যে যেমন ইউরোপিয়ান ইউনিয়নে, তারপরে ব্রাজিলে, রাশিয়াতে, অস্ট্রেলিয়াতে, চায়নাতে, ইউকেতে, এইখানে যেই গ্লোবাল ট্রেন্ড দেখা যায় 80% যে নিউ জেনারেশন, যেটাকে বলা হয় জেনজি, তারা কিন্তু তারা ডিজিটাল ওয়ালেট ইউজ করছে ব্যাংকিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। ডিজিটাল ওয়ালেট কিন্তু বাংলাদেশেও বিভিন্ন ব্যাংক অলরেডি ডিজিটাল ওয়ালেট এনেছে, এবং যেমন গুগল ওয়ালেট আছে। তো এটার কিন্তু ব্যবহার এখনো আমাদের ওইভাবে ম্যাসিভ আকারে হয়নি, বাট গ্লোবাল ট্রেন্ড কিন্তু যে নতুন জেনারেশন, তাদের যে ফোকাস, সেটি যদি আমরা দেখি তাহলে বোঝা যায় যে বাংলাদেশের অপরচুনিটিটা কি, যেখানে তখন এই যে ডিজিটাল ওয়ালেট মানে তারা কোনো ফিজিক্যাল কার্ড ব্যবহার করছে না, ডিজিটালি তারা সবকিছু করছে। এবং আমরা যদি দেখি যে কাস্টমার মানে গ্লোবালি টেক বেসড কাস্টমার ফাইন্যান্সিয়াল সেক্টরে কেমন বাড়ছে, সেটি যদি আমরা দেখি যে গ্লোবালি ফিনটেক কাস্টমারদের যে গ্রোথ, সেটি গত 5 বছরে তাদের 200%-এর বেশি গ্রোথ হয়েছে। আর সেখানে আমরা ট্রেডিশনাল ব্যাংকিংয়ের কাস্টমার গ্রোথ যদি দেখি 3.5% গত 5 বছরের যদি আমরা ট্রেন্ড দেখি। তো এই ট্রেন্ডগুলো দেখলে আসলে বোঝা যায় যে ডিজিটাল ব্যাংকিংয়ের অপরচুনিটি আসলে বাংলাদেশে কতটা। তবে ইন্ডাস্ট্রিতে আমরা যখন কথা বলে জানতে পারি যে আমাদের ক্যাপাসিটি নিয়ে এখনো প্রশ্ন আছে। আমাদের যে এই যে ডিজিটাল বেসড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সিকিউরিটি নিয়ে কতটুকু আমাদের সেই সাপোর্ট আছে, সেই ক্যাপাসিটি আছে, সেই বিষয়গুলো নিয়ে এখনো প্রশ্ন আছে। এবার একটি সচেতনতামূলক প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো। সেটি হলো যে আপনাদের সময় এবং খরচ বাঁচাতে ব্যাংকিং ট্রানজ্যাকশন আপনারা এখন ডিজিটাল প্ল্যাটফর্মে করতে পারেন। যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম এখন যে আমাদের কনভেনশনাল ব্যাংকগুলো আছে, তাদের কিন্তু বিভিন্ন ধরনের ডিজিটাল টুলস আছে, অর্থাৎ তাদের মোবাইল অ্যাপস আছে, যার মাধ্যমে একটা ইকোসিস্টেম তারা তৈরি করেছে, যার মাধ্যমে আপনি ঘরে বসেই সব অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে লোন অ্যাপ্লিকেশন, ডিপোজিট সব কিছুই করতে পারেন, আপনাকে ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন নেই। তারপর আপনার মোবাইল ব্যাংকিং আছে, যার মাধ্যমে আপনি আপনার সব ধরনের ট্রানজ্যাকশনই এখন মোবাইল ব্যাংকিংয়ে
করা যায় এবং ইন্টারনেট ব্যাংকিং আছে এবং আমরা দেখি যে এখন ব্যাংকগুলোর 40-50% ট্রানজেকশনই কিন্তু ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, ইন্টারনেটের মাধ্যমে বা ডিজিটাল যে টুলসগুলো আছে এর মাধ্যমে হচ্ছে। আর ডিজিটাল ব্যাংকিংয়ের ট্রানজেকশন আপনার ব্যাংকিংকে আরও সহজ করে তুলবে। বাসের টিকিটটা কেটে দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।